আজকে আপনার কাছে ওভার দ্য ফোন যখন আমরা কথা বলছিলাম কর্মফল সেটা যদি দেখো, প্রথম কথা বলি হচ্ছে আমরা বলি কর্মফল কি আদৌ আছে, আদৌ ঘটে, আদৌ কি চলে, এই নিয়ে অনেক মতবিরোধ পার্থক্য আছে। কিন্তু আমি বলি বাস্তব সত্য, তুমি যেমনটি কর্ম করবে তেমনটি এখানে ফল পেয়ে যাবে, গ্র্যান্টেড। তার একটা ঘটনা নয়, দুটো ঘটনা তোমাকে তুলে ধরছি। আমারই এক ক্লায়েন্ট খুব কষ্টসৃষ্ট করে একটা বড় ব্যবসা করেছে। সেই ব্যবসায় দুই স্বামী স্ত্রীর সাথে কোনোভাবে আলাপচারিতার মাধ্যম দিয়ে আস্তে আস্তে বন্ধুত্ব তৈরি হয়। দেখো, বন্ধুত্ব হওয়াটার মধ্যে কোনো অপরাধ দেখি না। এবার তাদের জুয়েলারি ব্যবসা, তাদের এবার ওই ছেলেটা প্রতি যে বিভিন্ন টাকা পয়সা করেছে তার প্রতি এবার প্রেশার দিতে শুরু করে, ব্ল্যাকমেল করা শুরু করে যে তুমি আমাদের থেকে জিনিসপত্র নাও, জুয়েলারি জিনিস নাও, টাকা পয়সা দাও, নচেত তোমাদের আমরা বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেব। কারণ ছেলেটার ব্যবসা ছিল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এবার বিভিন্ন জায়গায় ও ট্যুরে সবাইকে নিয়ে যেত, ওদেরও বলতো, ওরাও যেত। এইবার একদিন কি করলো, ও দুর্গাপুরের কোন একটি লয়ার সাথে, নামটা বলছি না, কিন্তু যদি দুর্গাপুরে কোনো মানুষজন দেখেন তার সম্পর্কে বুঝে নেবেন, লয়ারের সাথে যুক্ত হয়ে প্রথমে ছেলেটার নামে একটা কোর্ট কমপ্লেন মিথ্যে মামলা দিল, যেটা হাজবেন্ড জড়িত, হাজবেন্ড এবং স্ত্রী মিলে, লয়ার মিলে দিয়ে এবার চাপ দিচ্ছে তোমার নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, তুমি বসে 3 লাখ টাকা, ঘটনাটা 2016 সালের, দিয়ে ব্যাপারটা মিটিয়ে নাও, না হলে তোমার নামে কিন্তু এফআইআর করা হবে। ছেলেটি বলল, আমি তো তোমাদের কিছু করিনি, আমার নামে কেন মিথ্যে মামলা দিচ্ছ? তখন ওর হাজবেন্ড বলছে, এমন ভাব দেখাচ্ছে, বলছে আমি কিছু জানি না, আমার ওয়াইফ জানে, তুমি ওয়াইফের সাথে বসো। যখন ওর ওয়াইফকে ছেলেটি ফোন করলো, ফোন করে বল, তুমি আমার নামে কেন মিথ্যে মামলা দিচ্ছ, তোমার সাথে তো আমি কিছু করিনি। বলছে আমি জানি না, আমার লয়ার জানে। এবার যথারীতি ও আমার কাছে এলো, আমি ওর হরোস্কোপ দেখলাম, দেখলাম মঙ্গলটা একটু ডিস্টার্ব আছে। আমি বললাম, দেখ বাবা, তেমন কিছু হবে না, তুই মঙ্গলের একটা ভালো করে প্রতিকার কর, চিন্তা করার কোনো কারণ নেই। এবার সেই কোর্ট কমপ্লেনটা চলে গেল একটা থানায়, সেখানে একজন অফিসার আইও যুক্ত হলো, এন্ডোর্সমেন্ট হলো, কারণ প্রত্যেক আইনের তো একজন আইও হয় কমপ্লেনের ভিত্তিতে। এবার ওই মেয়েটা এতটাই নোংরা, সে আইওর সাথে প্যাকড আপ হয়ে বিভিন্ন ভাবে কমপ্লেন করলো মডি স্ট্রিট, মানে শ্লীলতাহানি। এইদিকে আইও যখন কাছে ছেলেটি গেল, গিয়ে বলে, স্যার আমি তো কোনো অপরাধ করিনি, আপনি কেন আমাকে এই মামলার মধ্যে যুক্ত করাচ্ছেন, এই ঘটনা। তখন বলছে, তুই এত টাকা দে, তুই মামলা থেকে নিষ্পত্তি পাবি। ছেলেটা খুব সহজ সরল, সাদা মনে কাদা নেই, ও একটা টাকা অ্যামাউন্ট দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর মেয়েটি এবার আইওর সাথে প্যাকড আপ করে 164 বলে একটা সেকশন আছে আইনের, গোপন জবানবন্দি, যেটা প্রয়োজন লাগে না, মজিস্ট্রেট দিয়েছে। আইও করলো, আইও কিন্তু ছেলেকে জামিন নিতে দিচ্ছে না, কারণ 41 নোটিশ না অ্যাপ্লাই করলে জামিন হবে না। ওখানে গিয়ে বলছে, আমি বিভিন্ন জায়গায় গিয়ে শ্লীলতাহানি হয়েছে। ভালো করে ভাবো, কমপ্লেন করছে মজিস্ট্রেট, অর্থাৎ শ্লীলতাহানি, এখানে গিয়ে বলছে আমি রেপ হয়েছি 164 গিয়ে, সরি শ্লীলতাহানি 164 বলিনি, বলছে বিভিন্ন জায়গায় গিয়ে রেপ হয়েছে একাধিকবার। খুব ভালো কথা। এইবার আইও এই কেসটাকে সাজিয়ে এবার ছেলেটাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো, তুমি জামিন নাও। ততক্ষণ 3 মাস পেরিয়ে গেছে। এবার বর্ধমান কোর্টেও গেল, লয়ার ধরে। বর্ধমান কোর্ট বলছে, দেখুন কমপ্লেনটা তো দেখতে পাচ্ছি শ্লীলতাহানি, অথচ এখানে 164 বলছে মেয়েটির রেপ হয়েছে, কিছু তো মনে হয় ঘটেছে, আপনি ওটাকে নট ফেস করে দেন ফাইলটাকে, দিয়ে হাইকোর্ট করুন।
ছেলেটা আবার পাগলের মতন হয়ে গেল, প্রচুর টাকা ব্যয় করছে, জামিন হচ্ছে না। আমার কাছে এলো, আমি ওকে পারিজাত বগলমুখী কবচ করে দিলাম, ওটা ভালো লয়ারের সন্ধান পেল। কেসটা হাইকোর্টে উঠল। ওঠার পর হাইকোর্টে যখন ওর লয়ার মুভ করছে যে আমার ক্লায়েন্ট হচ্ছে, যদি ধরেনি যুক্তির খাতিরে, আমার না ডিস্টার্ব করতে আসেনি, কিছু কথা বলতেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। ক্লায়েন্টের মুড হচ্ছে সে বিভিন্ন জায়গায় গিয়ে রেপ করবে। তাহলে এক জায়গায় যদি রেপ হয়ে থাকে, সেখানে কেন কমপ্লেন না করে আবার দ্বিতীয়বার গেল? দ্বিতীয়বার যদি রেপ হয়ে থাকে, তৃতীয়বার কেন গেল? জায়গার নাম বিভিন্ন, বলছে বেনারসে গিয়েও রেপ হয়েছে, তারাপীঠে গিয়েও রেপ হয়েছে, কামাখ্যা গিয়েও রেপ হয়েছে, আবার রামেশ্বরমে গিয়েও রেপ হয়েছে। তারপর মুড হচ্ছে, আমার ক্লায়েন্টের যদি রেপ করার মুডই থাকে, তাহলে ও কেন বারবার গেল? কেন কমপ্লেনটা করলো না? দ্বিতীয় কথা, যেখানে কমপ্লেন 156 ক্লজ বা 3 বলছে শ্লীলতাহানি, সেখানে গিয়ে কেন আবার 164 গিয়ে বলছে আমি রেপ হয়েছি? তাহলে রেপের কমপ্লেনটা আগে কেন লঞ্চ হলো না? এই কথা শুনে লয়ার ওকে বিনা স্বার্থে সামান্য একটা পরিমাণ বেল বন্ডে বেল দিয়ে ক্রসিং করার অধিকার দিল। হাইকোর্টে একটা ক্রস বলে একটা অপশন আছে, যে বিভিন্ন অ্যাডভোকেটরা জানেন, আমি আইন সম্পর্কে জেনেছি জাস্ট ওর মাধ্যম দিয়ে আলোচনা করতে করতে, যে তুমি যদি তোমার হচ্ছে কোনো কেসকে মনে করো ভুল, তোমার নামে মিথ্যে, তাহলে তুমি ক্রসিং করতে পারো। যা ক্রসিং করলো, ক্রসিং এর অর্ডার দিলেন, ও ক্রসিং এর অ্যাপ্লাই করলো। ইন দি মিন টাইম ছেলেটি আমার বাড়িতে অক্ষয় তৃতীয়ার আগের দিন আসবে, অক্ষয় তৃতীয়াতে ভালো পূজা পাঠ দেবে, ও স্যাটিসফ্যাকশন, প্রচুর টাকাও চলে গেছে। তখন আমি সান্ত্বনা দিলাম, দেখ বাবা, টাকা গেছে কি করবি, এটা তো না ডিস্টার্ব করতে আসেনি, কিছু কথা বলতেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। ঠিক ফিরে আসবে, জীবনটা তো বেঁচেছিস। বলছে হ্যাঁ গুরুজি ঠিকই বলেছে, কারণ মানুষের নারীর ছলনা ভগবানও বুঝতে পারেনি, আমি আর আপনি কে, যার জন্য বলে নারী ছলনাময়ী। খুব ভালো কথা। এইবার কি হলো, ছেলেটি অক্ষয় তৃতীয়ার আগের দিন আমার বাড়িতে আসবে, অক্ষয় তৃতীয় দিন সকালবেলা পূজা পাঠ দেবে, ব্যবসা পারপাস, ওর কাগজপত্র যা যা খাতা আছে সে ব্যবসাটা খুললো। বিগত 4-5 মাসও এদিক ওদিক পাগলের মতন ঘুরে বেরিয়েছে বিভিন্ন জায়গায়। লয়ার বলেছে আইও লোকটা ভালো নয়, সত্যি আইও লোকটা ভালো নয়, ও গটাপ হয়ে মেয়েটার সাথে, এবার বুঝতেই পারছো মেয়েটা একবার না একাধিকবার 3টে বিয়ে, তার মানে এটা বুঝে না তার বড় বড় 2টো সন্তান রেখে সে আবার 3য় নম্বর বিয়ে করেছে। সে যে ছেলেটাকে বিয়ে করেছে সেই ছেলেটা কিন্তু অবিবাহিত ছিল। মানে বুঝতে পারছো গটাপ কিরকম মেয়েটা? কেন বললাম ছলনা বই, খুব ভালো কথা। এইবার হঠাৎ করে আমি তখন আমার বাড়ার সাথে পুজোর বাজার করছে, ও ফোন করেছে, বলছে গুরুজি একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? না এই মুহূর্তে আমার দুর্গাপুরের লয়ার ফোন করে জানালো মেয়েটি সুসাইড করেছে, একটু আগে গলায় দড়ি দিয়ে দিয়েছে, এবং যার ফলস্বরূপ লয়ার বলছে জানি না আপনার নামে যেহেতু কেস আছে, অথবা মৃত্যুর আগে একটা লিখিত দিয়ে গেল যে আমার মৃত্যুর জন্য অমুক দায়, তাহলে সেক্ষেত্রে আবার ফাঁসবে,
তুমি একটু আত্মগোপন করে দাও। ওকে বললাম তুই আমার বাড়িতে চলে আয়, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। পরের দিন আমি পূজা পাঠ করে দুর্গাপুরের লয়ারকে ফোন করলাম, বলল না কোনো নেই, লিখিত কোনো তোমার জবানবন্দিও দিয়ে যায়নি, কিন্তু স্বামী অ্যারেস্ট হয়েছে ওর বাপের বাড়ির কমপ্লেনের ভিত্তিতে। এর পরে আসছি, কেন গলায় দড়ি দিল? এরকম ভাবে আরো 4টে ছেলেকে ফাঁসিয়েছিল। সেম কেস ব্যাপার, একই টাইমে বলে টাইম গুলো আলাদা, মানে ওই কেসটা সিস্টেমটা এটাই। যে বন্ধুত্ব করবে, বন্ধুত্ব করে নিয়ে তারপরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে স্বামী স্ত্রী মিলে, তাদের ফ্যামিলি নিয়ে, তারপরে টাকা দেবে, টাকা যদি না দেয় তারপরে মিথ্যে কেস দেবে। এইবার ঘটনা হয়েছে, এমন একজন পাঞ্জাবি ছেলেকে ফাঁসিয়েছে, তার বাবা পাঞ্জাবের আবার বড় মাপের আইপিএস অফিসার। বলা হয় কাটায় কাটা দিয়ে কাটা তুলতে হয়। ও যখন এইবার চ্যালেঞ্জ করলো, মেয়েটাকে এবার পাঞ্জাব কোর্ট ডেকে পাঠালো, যে তুমি যে বলছো অমুক অমুক জায়গায় রেপ হয়েছে, তা রেপটা কোথাও না কোথাও কারোর সামনে হচ্ছে, নিশ্চয়ই রাস্তাঘাটে হয়নি না। তাহলে রাস্তাঘাটে হয়নি যখন, তুমি হোটেলের নামগুলো বলো, কোন কোন হোটেলে গেছো, কাদের সাথে গেছো, কারা কারা ছিল, এবং তখন তুমি কেন করে নি আর মেডিকেল করতে হবে বলে। হাইকোর্টে জজের যা যা নিয়ম আছে, আইন তো ভারতবর্ষে আইন, সংবিধান আইন হচ্ছে এমনই স্ট্রং যে আমাদের আইনের একটা বিএনএস এর ধারাতে বলা আছে, অন্যায় ব্যক্তি যিনি অন্যায় করেছেন প্রমাণের অভাবে ছাড়া যদি পেয়ে যায় তাতে কোনো দোষ নেই, কিন্তু ন্যায় ব্যক্তি যেন বিনা দোষে জেল না খাটে। ব্যাস, ওই নোটিশ যখন সাপ এলো তখনও গলায় দড়ি দিয়ে দিল। হাজবেন্ডটা জেলে গেল। এই জায়গা থেকে আরেকটা খুব মিরাক্কেল ঘটনা, যে লয়ার সাথে ও কম্বাইন করে এই কেসগুলো করছিল, তিনি একজন কিন্তু ব্রাহ্মণ সন্তান, কিন্তু অব্রাহ্মণ লোক। মানে কেন অব্রাহ্মণ বললাম, ব্রাহ্মণের হতে গেলে নবগুণ সম্পন্ন থাকতে হবে। নামে ব্রাহ্মণ হতে পারে গাঙ্গুলি, শ্রাবণ্য গোত্র, কিন্তু ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ হতে গেলে নবগুণ সম্পন্ন থাকতে হবে, যেটা নরেন্দ্রনাথ দত্ত ছিলেন, তিনি কায়স্থ হয়ে ব্রাহ্মণ, কুমারী পুজো করেছিলেন। আবার নেতাজি সুভাষচন্দ্র বসু মা দুর্গার উপাসক ছিলেন, তার ছিল নবগুণ সম্পন্ন ব্যক্তি। ব্রাহ্মণ মানে পৈতে থাকতে হবে, পৈতেধারী চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি হলাম মানে ব্রাহ্মণ, কিন্তু তোমার নবগুণ নেই, তুমি সারাক্ষণ থেকে উঠে মানুষের ক্ষতি করবে চিন্তা করো, তাহলে তোমার ক্ষতি হবে। হলো কি, ওই লয়ার নিজে, আমি গাঙ্গুলি বলে দিলাম টাইটেল, এবার বুঝে নিক, আর বলবো না। উনি গাড়ি করে যাচ্ছিলেন ওনার বাড়ির দিকে, রানীগঞ্জ চন্ডালের দিকে বাড়ি। এমন সময় একটি গরুকে বাঁচাতে গিয়ে গাড়িটা পাল্টি খেলো এবং ওনার ডান পা ভেঙে চৈচুর হয়ে গেল, চুরমার হয়ে গেল, এবং 8.5 মাস বিছানার ট্র্যাকশন নিয়ে পড়েছিল। এখনো পর্যন্ত উনি কোর্টে যান, হাতে একটা ট্রেচার না কেচার কি বলে, যাই হোক ওই লাঠি টাইপের ওই নিয়ে, এবং প্রতি অমাবস্যা পূর্ণিমা বা বিভিন্ন গণে এত যন্ত্রণা হয়, ওনাকে লাস্টে স্টেরয়েড খেতে হয়। এই যে তুমি বা আমরা বলি কর্মফল কি, আজকে তুমি মানুষকে ঠকিয়ে সাময়িক বড়লোক হবে, সাময়িক হবে, কন্টিনিউয়াস হতে পারবে না। স্বর্গ নরক বলে আমরা যেটা বলে থাকি সেটা কিন্তু এখানে। ছোট্ট আর একটা ঘটনা বলি, আমার বাড়ির ফ্যামিলির ঘটনা বলছি। আমার বাবা ছিলেন খুব আধ্যাত্মিক সম্পন্ন গুণী ব্যক্তি। ওনাকে আমার জেঠুরা ঠকিয়ে
প্রচুর সম্পত্তি আদায় করে নিয়েছেন। মহালয়ার পরের দিন তর্পণ উনি সেরেছেন মহালয়, তারপর মানুষজনকেও তর্পণ করিয়েছেন। আমার বাড়িতে দুর্গাপুজো হয়, দুর্গা ঠাকুর ঢুকেছেন প্রতিপদের দিন, উনি দেখেছেন, প্রণাম করেছেন। রাতের বেলায় কোনো রোগ নেই, একদম ফিট। জীবনে আমি বাবাকে কোনোদিন প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ, গ্যাসের ওষুধ খেতে দেখিনি। শীত কি, গ্রীষ্ম কি, বর্ষা কি, ভোর 4:30 উঠে ব্রাহ্মণ মুহূর্তে স্নান করে পুজো করবেন। যে হাড় কাঁপানো শীতে মানুষ বেরোতে পারে না, কম্বলের তলে থাকেন, সেই হাড় কাঁপানো শীতে উনি উঠে সূর্যদেবকে প্রণাম করে স্নান করে উনি ঠাকুর দেবতার পুষ্প দিয়ে তারপরে অন্ন জল গ্রহণ করবেন। মহালয়ের দিন উনি সমস্ত তর্পণ সারলেন। পরের দিন উনি প্রতিমা ঢুকলো, দেখলেন, বসলেন, খুব আনন্দ পেলেন, বলতে গিয়ে চোখে জল চলে আসছে। 10টা থেকে 10:30 উনি নিজে হাতে খাবার খেলেন, জল খেলেন, শুলেন। তারপরে বলছে ঠিক আধা ঘন্টা পর আমার বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন, লোকজন, বন্ধু বান্ধব ভর্তি। বলছে দমের কষ্ট হচ্ছে বাবার। সঙ্গে সঙ্গে আমার গাড়ির ড্রাইভার তখন উপস্থিত, আমি বললাম গাড়িটা বের কর। আমার বাড়ি কল্যাণপুর, ওখান থেকে আমার জাস্ট কাঞ্চনতলা ডিস্টেন্স হচ্ছে 200 থেকে 250 মিটার। নিয়ে গেলাম। শীতল বলে একটি ছেলে আছে, তার মেডিসিনের দোকান, তাকে ফোন করলাম, ভাই তুই নেবুলাইজার রেডি কর। ও নেবুলাইজার রেডি করলাম। বললো বাবা কষ্ট হচ্ছে? বলে একটু কষ্ট হচ্ছে, দম নিতে পারছেন না, শেষ নিঃশ্বাস চলে গেলেন আমরাও জানি না। ও এসে নাড়িটার প্রেশারটা মাপলো, মেপে বলছে সৌমেন আমি খুব একটা ভালো বুঝছি না, কিছু পালস পাচ্ছি না। ও তো একজন কেমিস্ট, ও তো আর বলতে পারে না, তুই একটু গাড়িটা নিয়ে বারাসত হসপিটাল যা। হসপিটালে গেলাম, হসপিটাল দেখে বললেন উনি আধা ঘন্টা আগে চলে গেছেন। বিশ্বাস করতে পারবে না, আজকে আমি যা পয়সা করি কামিয়েছি, কোনোদিন বাবার পেছনে মেডিসিনে খরচ করতে হয়নি। অথচ বাবার থেকে বয়স 12 বছরের এক জেঠু যারা ঠকিয়েছে, আজকে 16 বছর হলো তিনি কোমর ভেঙে বিছানায় পড়ে আছেন এবং বেডশোল, মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন। এবং আমার বাবার মৃত্যুতে উনি আমার বাবার আদ্যশ্রাদ্ধ খাবার খেয়েছেন। ভাবো, যেটা নিয়ম নয়। তার মানে বুঝে নাও কর্মফল। আজই তুমি যা করবে এখানে তা ফলবেই। তোমার সাময়িক কষ্ট হবে, সাময়িক তোমাকে হ্যারাসমেন্ট হবে, তুমি হারবে না, জিতবে। আজকে সব থেকে বড় সুখের জিনিস কিন্তু মৃত্যু। আজকে তুমি একটা জিনিস দেখো, আমাকে 1 পয়সা খরচ করতে দিলেন না, তিনি চলে গেলেন। এই আত্মা যাবে হচ্ছে সতের জায়গা। আর যারা দীর্ঘদিন ধরে বিছানায় ভুগছে, তারা কিন্তু নিজের পাপটাই ভাবছে, কি পাপ করেছি, কি পাপ করেছি। পাপের ফল তাকে যতক্ষণ না কমপ্লিট না হবে ততক্ষণ ইহ জগতে দিয়ে যেতে হবে। তুমি যতই হরিনাম করো আর যতই তারা নাম করো, কোনো লাভ হবে না। তাই তুমি তখনই জিতবে পুরোপুরি পার্মানেন্ট যদি মানুষকে না ঠকিয়ে সঠিক সৎ পথে থাকো। বা সৎ পথে থাকলে তোমার অনেক দুঃখ কষ্ট আসবে, সেগুলো ওভারকাম করার জন্য জ্যোতিষ অ্যাস্ট্রোলজার তান্ত্রিক আছে। কিন্তু মানুষ ঠকিয়ে আজকে দেখতে পাচ্ছ না, মধ্যখানে মানি মার্কেট বেরিয়েছিল, বেশ কিছু কোম্পানি, না প্রচুর কোম্পানি, এমনকি অনেক ব্যাংক ম্যানেজার আছে তার নিজের জমি বিক্রি করে মানি মার্কেটে টাকা দিয়েছিল, ডবলের ডবল। আজকে মানি মার্কেটে যারা টাকা দিয়েছিল তারা নিঃস্ব হয়েছে ঠিকই, যারা নিয়েছিল তারা আজকে কোথায়? আর যেসব গরিব মানুষরা দিয়েছিল পয়সা, তাদের কষ্ট হয়েছে, কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে।
তারা কিন্তু আবার ব্যাংকে টাকা জমা রাখতে শুরু করেছে। তার মেয়ের বিয়েটা হয়তো একটু লেট হয়েছে, কিন্তু দিয়েছে। তার ছেলের উচ্চ শিক্ষা হয়েছে। কিন্তু যারা মানি মার্কেট করে ঠকিয়েছে তারা আজকে কোথায়? সবই জেলের উঠুরেতে অন্ধকার জগতের মধ্যে দিন গুনছে। এটাই হচ্ছে বাস্তব। তাহলে স্বর্গ নরক বলছো তুমি? স্বর্গ নরক এই পৃথিবীতে, এই বসুন্ধরাতে, যার জন্যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই 5টা জিনিস এই বসুন্ধরায় আছে, আর তার সাথে যে প্রাণ, যার জন্যে পৃথিবী শ্রেষ্ঠতম, যেটা নবগ্রহের মধ্যে প্রধানতম গ্রহ, যেখানে প্রাণ আছে। আর প্রাণ আছে কিনা তার গবেষণা চলছে মঙ্গল গ্রহে, এখনো কিন্তু প্রমাণিত হয়নি। এই হচ্ছে কর্মফল। তুমি যাই করবে, যেটাই করবে, তার ফল তুমি এখানেই পাবে। এবার কর্মফল দেওয়ার দেবতা ওপরে বসে আছেন, তুমি আমি কেউ নয়। আজকে সেই ছেলেটা আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে। তো আজকে তুমি জানো, আত্মহত্যা মহাপাপ। আত্মাকে হত্যা করলে তার কোনো প্রায়শ্চিত্ত হয় না, 144 বছরে ঘুরে বেড়ায়। ওই আত্মার কোনো কিন্তু প্রাপ্তি নেই। আমরা বলি জন্মান্তর, একটা আত্মা আর একটা আত্মায় চলে যায়, কিন্তু তাই সেটা কর্মফল। কিছু আত্মার জন্ম নেই, যেমন রামকৃষ্ণ, গিরিশচন্দ্র ঘোষ, স্বামী বিবেকানন্দ, এইসব আত্মা হচ্ছে পরমাত্মা। এদের নতুনবার জন্ম হবে না, কারণ এরা নবগুণ সম্পন্ন ব্যক্তি। আর কিছু আত্মার পূর্বজন্ম হবে, কোন জনিত হবে সেটা তার কর্মফল অনুযায়ী। যাই হোক, অনেক ভারী গম্ভীর কথা হলো কর্মফল নিয়ে। কিছু প্রশ্ন আছে। আমার যেটা প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন মহাভারত দেখেছি, মহাভারতে যখন কৃষ্ণকে পায়ে যে তীর দিয়ে মারা হয়, সেখানে তিনি বলেন যে প্রভু আমি ভুল করে ফেলেছি, যিনি নিচু জাতের লোক বলেছিলেন ভুল করে ফেলেছি, এবং আমার এই ভুলের জন্য আমি কি সাজা? বলেন না, তুমি ভুল করোনি, আগের জন্মে আমিও ভুল করেছিলাম, তার সাজাটা আমি এই জন্মে পেলাম। একদম। কিন্তু আপনি এখন যে কথাগুলো বললেন স্যার, সেখানে আমরা দেখতে পেলাম যে এই জন্মে আমরা কিছুটা পাপ নিয়ে চলি, যদি আমরা পাপ করে থাকি তার আমরা পাবো। কিন্তু স্যার আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, যেমনি কৃষ্ণ যেমনি আগের জন্মের পাপটা এই জন্মে হয়, আমাদের কি এরকম? দেখুন স্যার, যেটা আমরা বাস্তবে বর্তমানে দেখতে পাই, অনেক মানুষ আছে যারা গরিবদের ঠকিয়ে, গরিবের টাকা মেরে, মানে আমার এখানে বলতে লজ্জা নেই, সারদা কাণ্ডে প্রচুর লোক আমাদেরকে অনেক রকম ভাবে নিঃস্ব করেছে। সেটা আমরা সবাই জানি, আলাদা করে বলতে হবে না কারা করেছে, কিভাবে হয়েছে। তারা কিন্তু ভালো আছে, তারা খুব সুস্থ, এবং তাদের দেখছি আমি সুস্থ, আমি জানি না তাদের ভেতরে কি ঘটনা আছে, বলো, কিন্তু তাদেরকে আমরা খুব সুস্থ দেখি। কিন্তু এখানে অনেক মানুষদের প্রশ্ন হতে পারে, দেখুন স্যার, আপনি যে বলছেন এই যে কর্মফল এই জন্মে এইভাবে আমি পেয়ে যাব, বা তিনি পেয়ে যাবেন, বা এই ফর্ম, কিন্তু তাদেরকে যখন আমরা দেখি খুশি আছে, আর আমি এত কষ্ট, সারা 30টা বছর 40টা বছর কষ্ট করার পর আমি নিজের লাইফটা ঠিক করতে পারছি না, বা আমার ছেলেকে যেটা সে মন খুলে চাইছে আমি দিতে পারছি না, আমার মেয়ের বিয়েটা আমি সেই সোনা গয়নাটা দিতে পারছি না, কারণ আমার সেই জায়গাটা বেরিয়ে যাচ্ছে, তাদেরকে আপনি কি বলবেন? প্রথম কথা, তোমার কথা অনুযায়ী অল দ্যাট গিল্টার ইজ নট গোল্ড। চকচক করলেই কিন্তু সোনা হয় না। প্রাগ্ধ ফল বলে একটা ফল আছে, জানো তো? আজকে আমি তোকে দায়িত্ব নিয়ে বলতে পারি, লিখিত গ্রান্টেড, যারা আগেকার দিনে জমিদার মহাজন ছিল, প্রচুর কৃষককে ঠকিয়েছে, নিজের জমি করে নিয়েছে, চড়া সুদের টাকা দিয়ে মহাজনের টাকা শোধ করতে পারেনি, খাজনা দিতে পারেনি, জমি কেড়ে নিয়েছে। অনেক জমিদার প্রচুর মানুষকে ঠকিয়ে নিজে প্রতিপত্তি বৃদ্ধি করেছে। আজকে তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দিস ইজ মাই গ্র্যান্টেড চ্যালেঞ্জ, তাদের পূর্বসূরি বর্তমান প্রজন্ম জমাদারে পরিণত হয়েছে। এটা তো পূর্ব জন্মের কোনো ভালো কর্ম এই জন্মে সেই কর্মটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এই প্রশ্নের উত্তরে তোমাকে একটা ছোট্ট কথা বলি, যারা ফ্রড করে, এটিএম,
জালিয়াতি করে। এখন Call দেখবে center. সাইবার জালিয়াতিটা খুব হ্যাঁ। টেকনোলজি জালিয়াতি, স্ট্রং জালিয়াতি। কল সেন্টারে যেটা ফোন করে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ওটিপি টোটিপি চায়, হ্যাঁ 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 বা এখন ওটিপি পরিবর্তে আরো অনেক কিছু সিস্টেম হয়ে গেছে। একটা কথা বলি, একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা কোন একটি ব্যাংক, তাদের টাকা তুমি তোমার গচ্ছিত টাকা যেভাবে রাখো, খুব সুরক্ষিত এবং খুব স্ট্রং পাসওয়ার্ড ওদের, সেইটাকে ভেঙে ওরা নতুন পাসওয়ার্ড তৈরি করছে, করে তোমার টাকাটা আত্মসাৎ করার চেষ্টা করছে। পুলিশ আমার বাপেরও বাপ, ওদের আবার ধরে ফেলছে। কিন্তু এটা তোমাকে ভাবতে হবে, আজকে ওই ব্রেনটা যদি ভারতবর্ষের ভালো কোনো কাজে লাগাতো, তাহলে আজকে কোথায় উন্নতি হতো তাদের। এটাই হচ্ছে ভাগ্য। তোমাকে একটা ছোট্ট কথা বলি, আমি এর আগেও বলেছি, দুটো জন্ম আমাদের, একটা হচ্ছে যখন ডিম্বাণু ফার্টিলাইজারের শুক্রাণুর সাথে মিলিত হয়, হওয়ার পর হাজার হাজার কোটি ভ্রূণ থাকে, তার মধ্যে একটাই ভ্রূণ যেটা আমাকে জেতায়, ঠিক আছে, আমি তৈরি হই একটা ভ্রূণ থেকে। আজকে 75 কেজি ওজনের আমি একটা মানুষ, তাই তো। আর এই ভ্রূণটাকে মিলি মিলি মিলি, তার থেকে মিলিগ্রামে মাইক্রোস্কোপে দেখতে হয়। আর আজকে আমাকে মাইক্রোস্কোপ লাগবে না, এমনি বড় চোখেই কিন্তু দেখে ফেলবে মানুষ। তাহলে এই জায়গাটা তোমাকে একটা ছোট্ট কথা বলি, বিজ্ঞান বলে কেন জ্যোতিষ মানে, ভাগ্য কেন মানে, একটা ডিম্বাণুর মধ্যে শুক্রাণু ফার্টিলাইজার হয়ে একটা ক্রোমোজোম তৈরি হয়। সেই ক্রোমোজোমের সুতোর মতন একটা ভাগ থাকে, একদিকে গেলে তারা বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় রিসার্চ লেভেলের ব্যক্তি তৈরি হয়, আর আরেক দিকে গেলে তারা ক্রাইম অফ ক্রিমিনাল বা পাগল বা অন্য কিছু তৈরি হয়। এটাই হচ্ছে কর্মফলের ভাগ্য। তোমার ব্রেনটা ওই ক্রোমোজোম সুতোর মতন ভাগ্যে তোমার লেফট সাইড যাবে না রাইট সাইড যাবে। তুমি কি জানো আমাদের ব্রেনের 10 থেকে 20% আমরা ব্যবহার করি, বিজ্ঞান বলছে, বাকি ব্যবহার করতে পারি না। যারা ব্যবহার করতে পারে তারা স্যার আইজাক নিউটন, যার জন্য আমরা ব্রেনকে রাখা হয়েছিল। এবং স্যার আইজাক নিউটন অত বড় বিজ্ঞানী, কিন্তু নিজের গন্তব্যস্থল, নিজের বাড়ি ভুলে যেতেন। আজকে তুমি একটা ছোট্ট কথা বলি, স্যার ওটা আইজাক নিউটন না, অ্যালবার্ট আইনস্টাইন। ওই সরি 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 আইজাক নিউটনটা কেটে যাবেন, কথা পাবে বেরিয়ে গেছে। হতে পারে মানুষ অনেক সময় কথা না বলে দিচ্ছি, এখানে আবার অনেক দর্শক বলবেন এই কি ব্যাপার, সেই জন্যই বললাম যে অ্যালবার্ট আইনস্টাইন। আইনস্টাইনের কথা বলতে গিয়ে আইজাক নিউটন, উনিও মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন। দুজনেই কিন্তু গ্রেটেস্ট অফ গ্রেটেস্ট। মানে ছোট্ট করে আমি কথা বলি আমাদের পরম পূজনীয় পরমাণু বিষয় নিয়ে, যে আজকে বিরাট রাজনীতি চলে, পলিটিক্স। আমাদের ডাক্তার এপিজে আব্দুল কালাম, মিসাইল ম্যান, ওনাকে যদি আমি ওনার নামটা সরিয়ে দিই, ওনাকে দেখলে একটু অ্যাবনর্মাল টাইপের, চুল অগোছালো, তেমন কিছু নেই, হ্যাঁ, দেখলে মনে হবে দুটো কোট অল্টারনেটিভ করতে ভবঘুরে একটা মানুষ। যারা প্রকৃত ট্যালেন্টেড হয় তারা সাজার দিকে যায় না, একটা না একটা দিকে মাইনাস থাকবে তারা। ছোট্ট তোমাকে আরেকটা ব্যাপার বলি, যে আমাদের ভারতবর্ষে প্রচুর বিজ্ঞানী আছেন, ভাবা রিসার্চ ইনস্টিটিউট থেকে আরম্ভ করে, তাদের গিয়ে না তুই বুঝতে পারবে না তারা বিজ্ঞানী না অন্য কিছু। তারা গায়ে হাত পায়ের মধ্যে কোনো জৌলস নেই, চুল আঁচড়ানো নেই, কোনো নেই। যারা বড় বাপের সাধক তাদের দেখলে দেখবে এ কি পাগল টাইপের, যার জন্য রামকৃষ্ণদেবকে তো পাগল ঠাকুর বলা হতো। তিনি কত বড় দার্শনিক ছিলেন। আজকে গীতাকে আমরা পঞ্চবেদ বলি, তার বেদকে আরো সহজ সরল করছে কথামৃত দিয়ে। আবার তুমি এই যে প্রশ্নটা আসছিল, ওরা ভালো আছে, তুমি এই প্রশ্নের উত্তরে আমি বলি, দেখবে বড় বড় যে বিল্ডিং গুলো রয়েছে সাউথ সিটির অপোজিটে বা বড় বড় জায়গায়, পশ জায়গা, আলিপুরি জায়গা, মাঝে মাঝে দেখবে একাকিত্বর জন্য অমুক বৃদ্ধার মৃত্যু, অমুক সন্তানের মৃত্যু, অমুক সন্তান
ছাপ দিয়ে পড়লো। তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই, কোনো মৃত্যু কাম্য নয়, ক্ষমা করবেন দর্শকবৃন্দ। বিরাট বড় রাজনীতিবিদ, মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় মারাত্মক তার পাওয়ার, তার মেয়ে বড় বিল্ডিং থেকে ঝাঁপ মেরে পড়ে মৃত্যু হয়েছিল, জানো তো? আমি জানি। নাম আমি বলবো না, বলাটা উচিত নয়। আমি কোন পার্টিরও তা জানি। সবই জানে, সবাই সবকিছু জানে। সবাই জানে। আবার তোমাকে ছোট্ট করে কথা বলি, তুমি কি জানো যে জেলে পার্থ চট্টোপাধ্যায় গিয়েছিলেন, উনি দোষী কি নির্দোষ মহামান্য উচ্চ আদালত তার প্রমাণ দেবে, আদালত প্রমাণ দেবে। উনি কার ভাগনা ছিল জানেন? বিখ্যাত লেখক শিবদাস বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ইয়েস। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় পড়াশোনায় ভালো ছিলেন। আমি সে প্রসঙ্গ যাচ্ছি না। পড়াশোনা তো যারা তোমার হচ্ছে এই যে জামতারা গ্যাং বলা হয়, হ্যাঁ, তুমি তাদের ট্যালেন্ট পড়াশোনা না থাকলে তারা করে কি? তো অস্বাভাবিক, তাই না? হ্যাঁ ঠিকই। ফোন করে লোকের কাছে ওটিপি নিচ্ছে, আর ওটিপি জেনে নিচ্ছে না, মানে তোমার সিস্টেমকে ভেঙে সিস্টেম তৈরি করছে। এটা বড় সায়েন্স, বড় সায়েন্স। ঠিক আছে, এটা মাথার কতটা তাহলে পার্সেন্টেজ লাগে। এবার ব্যাপারটা হচ্ছে এটাকে তো মিসইউজ করছে। এই ব্রেনটাকে যদি সঠিক কোন দেশের কাজে লাগাতো আজকে উন্নতি হতো। কিন্তু ভগবানের একটাই কথা, সেই কথাটা যদি খারাপ না থাকে ভালো আসবে কোথা থেকে? আজকে আমরা বাউন মানে কি সৌমেন চ্যাটার্জি বা বিরাট বড় ব্রাহ্মণ ব্যক্তি, প্রণম্য বিষয়, কিন্তু ব্রাহ্মণ প্রণম্য তখনই হবে যদি নবগুণ সম্পন্ন হয়। আচ্ছা, রামকৃষ্ণ চট্টোপাধ্যায়ের নাম কি ছিলেন জানো তো? গদাধর চট্টোপাধ্যায়। গদাধর জানি না। তার প্রথম শিষ্যকে জানেন? বড় শিষ্য, প্রধান শিষ্য গিরিশচন্দ্র ঘোষ, কায়স্থর ছেলে। মানে গিরিশ ঘোষ, যিনি নোটে বিনোদিনী লিখতেন, হ্যাঁ, উনি একমাত্র রামকৃষ্ণদেবের কাছে 16 আনা নিতে পেরেছিলেন। ওনার ক্যান্সার হয়েছিল, রামকৃষ্ণদেব নিয়েছিলেন। উনি রামকৃষ্ণকে খেতে খেতে তুলে দিতে পেরেছিলেন, কিন্তু উনি বদ্ধ মাতাল ছিলেন, জানো তো? আবার আজকে রামকৃষ্ণকে সারা বিশ্ব ছেড়ে কার দৌলতে? নরেন্দ্রনাথ দত্ত। তিনি কে? বিবেকানন্দ। তিনিও কায়স্থ। হ্যাঁ, তিনি তো মানে। আবার আমরা কলিযুগে কার নাম বেশি করি? হরি নাম। তা হরি নামকে স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি কোন ঘরে জন্মগ্রহণ করেছিলেন? ব্রাহ্মণ ঘরে, যাদব ঘরে, ঘোষ সম্প্রদায়, এবং কারাগারে। ওই নিয়ে আসবো পরে প্রসঙ্গ। তাহলে এবার বুঝতে পারছো, ব্রাহ্মণ হতে গেলে পৈতে থাকলে হবে না। অপৈতিত ব্রাহ্মণ হওয়া যায় যদি নবগুণ সম্পন্ন ব্যক্তি হয়। আজকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য সারা বিশ্বের যার নামটা উচ্চারিত হয় প্রথম, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি দুর্গার সাধক ছিলেন। তিনি একমাত্র তখনকার দিনে জার্মানিতে যে সব থেকে প্রভাবশালী ব্যক্তি, কি নাম? হিটলার। হিটলার। সেই হিটলারের সাথে হাত মিলিয়ে ইংরেজদের ক্ষতি করার চেষ্টা করেছিলেন, করেওছিলেন। প্রথম দেশের স্বাধীনতা আন্দামান এবং আমাদের নাগাল্যান্ডে উঠেছিল প্রথম। এবং সব থেকে লেটেস্ট জিনিস জানো, হিটলার ছদ্মবেশে আরো 10টা হিটলার থাকতো। নেতাজি সুভাষচন্দ্র বসু গেছেন, উনি দেখবো বই পড়ছেন, তা একজন এসে বলল, হ্যাঁ বলুন। বলছে আমি হিটলারের সাথে দেখা করতে এসেছি। একজন ছদ্মবেশে সেম দেখতে হিটলার চলে গেল। দ্বিতীয় যে, উনি কিন্তু দেখছেন না, উনি বই পড়ছেন। আরেকজন এসে বলছে আমি হিটলারের সাথে দেখা করতে এসেছি। বলছে না। আরেকজন এসে বলছে বলুন। বলছে আমি হিটলারের সাথে দেখা করতে এসেছি, নেতাজি সুভাষচন্দ্র বসু। এরকম করে 3-4 জন চলে গেল। অরিজিনাল যিনি হিটলার, তিনি এসে তার ঘাড়ে হাত দিয়ে বলছে বলুন। বলছে একমাত্র আপনার সাথে আমি কথা বলতে এসেছি, কারণ একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু ঘাড়ে হাত দেওয়ার মতো ক্ষমতা অরিজিনাল হিটলারই রাখে, অন্য কেউ নয়। তাহলে কাটা দিয়ে কাটা তুলতে হয়, কাটা দিয়ে কাটা তুলেছেন। কিন্তু
কিছু মানুষের শত্রুতার জন্য আজকে প্রথম প্রধানমন্ত্রী ভারতবর্ষের অবিভক্ত ভারতবর্ষ যে চেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি যদি হতেন আজকে ভারতবর্ষ অন্য জায়গায় পৌঁছে যেত। কিন্তু তিনি রাজনীতির শিকার বলে তিনি হতে পারলেন না। কিন্তু হতে পারলেন না, তার পরিণাম যে দল ওকে করেছিলেন আজকে কর্মফল অনুযায়ী সেই দলের অস্তিত্ব কোন জায়গাটা, বংশ পরম্পরায় তুমি দেখো তাদের মৃত্যু কিভাবে হয়েছে দেখো। সে রাজীব গান্ধী বলে ইন্দিরা গান্ধী বলো, তাহলে এবার বুঝতে পারছো। তুমি না দেখে যেতে পারো ইতিহাস ইজ দ্য রিপিট, মিথ্যে কথা বলে না। আর এই কর্মফল কোনদিন তোমাকে ঠকাবে না। তুমি হয়তো সাময়িক জিতে গেলেও তোমার পূর্বপুরুষ কিন্তু জিতবে না, তার রেজাল্ট পাবে। আমি এইখানে শেষ করব কর্মফল নিয়ে। আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আমার পুরনো বাড়ি কুষ্টিয়াতে, আমি নাম করে বলছি, তার পাশের বাড়ি রমাপ্রসাদ মুখার্জি বলে একটা বিরাট বড় প্রভাবশালী ব্যক্তি ছিল, তাদের জমিদার ছিল। তাদের বাড়িতে দুর্গাপুজো হতো এবং 130 পার হয়ে গেছে, বিরাট বড় দুর্গাপুজো হতো। নাম শুনেছি না। আচ্ছা, আজকে দিনে তাদের ফ্যামিলি খেতে পায় না, সমস্ত দুর্গা দালান টালান বিক্রি করে দিলেন। দুঃখের বিষয় কি জানো, যে দালালি করলো মানে মিডিল ম্যান হিসেবে তাদেরই লোক, যেদিন জমি রেজিস্ট্রি হলো, যেহেতু দুর্গা দালাল খুব জাগ্রত, তার পরের দিন তার চোখ দুটো পুরো ব্লাইন্ড হয়ে গেল, দেখতে পেল না। হঠাৎ না, সুগার ছিল, সুগার ছিল, হঠাৎ ব্লাইন্ড হয়ে না, আস্তে আস্তে পুরো ব্লাইন্ড হয়ে গেল হঠাৎ করে। হ্যাঁ, এটা সম্ভব কোনোভাবে? এটাই সম্ভব, জাগ্রত। তুমি এই বলছো, আগেকার দিনে জানবে এখনো আমাদের ওই অনেক জায়গায় তামার তার বা অ্যালুমিনিয়াম তার দিয়ে রাস্তার উপর ইলেকট্রিক তারগুলো যায় না। তা এইবার ওনাদের বোধনতলার গাছ সে ডাল ওই ইলেকট্রিক তারের উপর পড়েছিলেন। দাসবাবু বলে তখনকার দিনে বাদু কল সেন্টারে, আমি একদম প্রমাণ নাম দিয়ে বলছি, বাদু কল সেন্টারে উনি ইনচার্জ ছিলেন। এবার বারবার লোডশেডিং হচ্ছে, সামনে ঝড় বৃষ্টি, উনি কি করলেন, কথা না শুনে বারবার সবাই বারণ করছেন যে আপনি করবেন না, ডালটা কাটার দরকার নেই, ওটাকে অন্যভাবে চেষ্টা করুন, অফ টপ করে বাঁধার। বলছে না, উনি কেটে দিলেন বেল ডালটা। বেশ, পরের দিন উনি সকালবেলা মায়ের জন্য জবা ফুল মিষ্টি ফল নিয়ে এসে হাজির। কি সারা রাত উনি ঘুমোতে পারেননি, ওনার বুকের মধ্যে চাপ দিচ্ছে, আর মা বলছে তুই ভুল কাজ করেছিস। ও এসে নাক কান মোলা দিয়ে ওই বেল গাছটা থেকে 100 মিটার মতন নাকে খড় দিয়ে ক্ষমা চেয়ে তারপরে গেছে। সেই জাগ্রত জায়গা বিক্রি করার পর রূপম মুখার্জির নাম বলে দিচ্ছি, সামান্য সুগারে পরে কিডনি ফেলিওর, রক্ত শূন্যতা হয়ে মারা গেলেন। আজকে তাদের এমন অবস্থা, যা যা সম্পত্তি ছিল সব বিক্রি হয়ে গেছে, খাওয়া হয় না। না খেতে পেয়ে টিভি মানে টিউবারকুলোসিসের কথা বলছি, রোগের কথা বলছি, ডিজিজের কথা বলছি, আবার টিভি মানে টেলিভিশনের কথা বলছি। এখন সেই কে বলেছে, তাদের ফ্যামিলি কিওরটা আছে এখন টিভিতে। ওষুধের সাথে তো পথ্য লাগে, পথ্যটা তোমায় খেতেই হবে। টিভি হয় তোমার হচ্ছে অনেকগুলো কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে অপুষ্টির অভাব, অপুষ্টির জন্য। টিভিতে মারা গেলেন তাদের ছেলে। আজকে তারা বিক্রি টিক্রি করে লোকের বাড়িতে ভাড়া থাকে, কোন একটি ফ্যামিলি হয়তো একটু লোকের বাড়িতে পূজা পাঠ করে, এই নিয়ে চলে। তাহলে বুঝতে পারছো কি ঘটনা ঘটতে পারে। কর্মফল খুব ডেঞ্জারাস জিনিস, খুব ডেঞ্জারাস। যাই হোক, এই কর্মফল নিয়ে অনেক আলোচনা হলো, খুব সুন্দর। কথা জিজ্ঞেস করবো একদম। আমি যদি চাই আপনার উপর যদি ব্ল্যাক ম্যাজিক করতে, আপনার উপর হবে না, কারণ আপনার দেহ বন্ধন আছে। আর একটা সেকেন্ড হচ্ছে, আপনার যদি কর্ম খারাপ হয় আর দশা যদি ঠিক থাকে, এটা আপনাদের মতো লোকেরাই আমাকে বলেছে, যদি ঠিক থাকে আপনার ব্ল্যাক ম্যাজিকটা বা যে কোনো বান মারা হোক, যে কোনো ক্রিয়া আপনার লাগবে। এটা কি আমি ঠিক বলছি? দেখো, প্রথমত সর্বৈব কথাটা কিছুটা ঠিক, আমি একটু শেষ করে নিই প্রশ্নটা। না, আমি প্রশ্নটা একটু শেষ করে নিই। এবার ধরুন, আমরা জানি না
তারা কি ধরনের পিশাচ করেছেন না করেছেন জানি না, নাম্বার দেওয়া আছে, তারা ফোন করবে দর্শকরা। এবার ধরুন আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করলো, সে ভালো হোক খারাপ হোক আমি সেটা যাবো না, সে যদি কোনো রকম প্রোটেকশন চায় যে গুরুদেব আমার এরকম এরকম চাই, যাতে আমাকে কেউ আঘাত না করতে পারে, কোনো পিশাচ বা কোনো তন্ত্র, যে কোনো তন্ত্র, বানমা যে কোনো তন্ত্র, সেটা কি সম্ভব আপনার দিয়ে? একদম। তোমাকে একটা ছোট্ট কথা বলি। হুম আমরা দেখবে ছোটবেলায় ফুটবল খেলতাম, হুম পড়ে গিয়ে হাত পা ভাঙতো, হুম হুম অনেকের ভেঙেছে। এখন ছেলেমেয়েরা যাক মাঠ কাঁদে, মোবাইলে আসক্তি। আজকে ধর একটা ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে, দেখবি ইন্টারন্যাশনাল খেলার আগে প্রত্যেক খেলোয়াড় তার তার প্রোটেকশন নিয়ে নামে, অ্যাবডোমেন গার্ড, তোমার প্যাড, থাই থাই, বিভিন্ন কিছু, বুক, হেলমেট। এবার তারপরেও অনেক সময় দুর্ঘটনা ঘটে। একদম। তাহলে কি হলো, সেটা মেজর কিছু হয় না। এই যে দেখলে আমাদের ইডেনে একটা টেস্ট ক্রিকেট হচ্ছিল, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, শুভমন গিল হঠাৎ করে চোট লেগে ভর্তি হন, কিন্তু সেটা মেজর নয়। তাই প্রোটেকশন তুমি যদি নিয়ে রাখো, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমসাময়িক বিপরীত প্রতিক্রিয়া আছে। তোমাকে আঘাত করতে পারবে, ফেলতে পারবে না। আর দশা অন্তর্দশার কথা বলছো, প্রথম কথা বলি, আমাদের দুটো জন্ম তারিখ হয়। হ্যাঁ, ইয়েস। যেটা আমাদের লিখিত, আর একটা না, লিখিত সত্যি না, ওটা ভূমিষ্ঠ টাইম। হ্যাঁ, কারণ যে জন্ম তারিখটা হয় সেটা হচ্ছে ধরো বাবা মার সম্পর্কের ফলে একটা ভ্রূণ ফার্টিলাইজার হচ্ছে, হওয়ার পর 3 সপ্তাহের মধ্যে তার হার্ট আস্তে আস্তে সবকিছু বড় হচ্ছে। একদম। আমরা, আমার মা বা আমার ঠাকুমা যা যা খেত, সেই রসটা নাভি দিয়ে বাচ্চাটাও খাচ্ছে। নিশ্চয়ই। কারণ আমরা যাবতীয় যা খাবার খাই তার রসটাকে আমাদের শরীর নেয়, বাদ বাকিটা ছিবড়েটাকে বর্জ্য পদার্থ হিসাবে নিকাশ করে দেয়। তাহলে আমরা জন্মগ্রহণ করে গেলাম, ওটা আমাদের জন্ম তারিখ, কিন্তু কেউ জানে না। এইবার যেটা আমরা ধরুন আমি বললাম আমার 15ই আগস্ট 2008 সাল জন্ম, এখন তো জন্মটা হয়ে যাচ্ছে ডাক্তারদের উপর নির্ভর করে, 9 মাস হয়ে যাচ্ছে, ডাক্তারকে গিয়ে বললাম ডাক্তারবাবু সামনে আমাদের জন্মাষ্টমী রয়েছে, আমার সন্তানটাকে আপনি জন্মাষ্টমী দিন ওটি করুন, বা 15ই আগস্ট। হ্যাঁ, হচ্ছে তো। ডাক্তার বলছে 9 মাস হয়ে গেছে, আমি সামনের মাসে থাকবো না, তাহলে আপনি অ্যাডমিট হয়ে ওটিটা করে বাচ্চাটাকে নিয়ে নেন। এটা কি বলছেন? মানে হচ্ছে, এটা বাস্তব সত্য। আগে বা পরে ডেলিভারি? হ্যাঁ, হচ্ছে। এটা তো মায়ের উপর কষ্ট হচ্ছে, পয়সার জন্য সবকিছুই হচ্ছে। এখন তো তাই হচ্ছে, তুমি দেখবে এখন ট্রেন হয়ে গেছে, জন্মাষ্টমী দিন সন্তান জন্মগ্রহণ করাবে, 1 জানুয়ারি দিন সন্তান জন্মগ্রহণ করাবে। তোমার মনে আছে কিনা জানি না, যখন ইন্ডিয়ার স্বাধীনতা 70 বছর, তখন একটা নার্সিংহোম একই দিনে 70টার বাচ্চা সিজার করিয়েছিল, সেটা পেপারে উঠেছিল। ইয়েস, আমার কাছে পেপার কাটিংটা আছে। এখন সেই সিস্টেম, সেই টেন্ট এসে গেছে। এইবার কি হচ্ছে, কৃষ্ণের জন্মাষ্টমী দিন জন্মালে সবাই কৃষ্ণ হবে, কংস কি কেউ হবে না? তাহলে আমরা যেটা জন্মাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা নিজেদের ম্যানিপুলেট তৈরি দশা অন্তর্দশা। এবার দশা অন্তর্দশা তখনই কাজ করবে যদি সঠিক রোগের সঠিক ডায়াগনোসিস হয়। একটা ডাক্তারের কাছে সবাই পেটে ব্যথা নিয়ে গেছে, সবারই লুজ মোশন হচ্ছে, সবারই ডায়রিয়া বমি হচ্ছে, কিন্তু সেই ডাক্তারটা গ্যাস্ট্রোলজিস্ট, যে পেটটা বুঝবে, গাইনোকোলজিস্ট সে পেটটা বুঝবে না। গাইনোকোলজিস্ট গাইনোর ব্যাপারটা এক্সপার্ট। এইবার গ্যাস্ট্রোলজির কাছে 10টা লোক আছে, সবার পেটে ব্যথা ধরনের এক নয়, কারোর ফুড পয়জন থেকে হচ্ছে, কারোর প্যানক্রিয়াটিসের প্রবলেম থেকে হচ্ছে, কারোর ফ্যাটি লিভার থেকে হচ্ছে, কারোর স্টমাক ইনফেকশন থেকে হচ্ছে, মেয়েদের বেশি সিস্ট হয়ে অনেক সময়। হ্যাঁ, সেটা আমার গাইনোর ব্যাপার, সেটা গ্যাস্ট্রোর নয় না তো। তাহলে সব পেটে ব্যথা মানে গাইনো বা গ্যাস্ট্রো কে বলেছে? পেটের ব্যথার ডিফারেন্স ওয়ে। এবং দেখবে আমরা যেটা করি, তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমার বাবা মেডিকেল প্র্যাকটিশিয়ান ছিলেন বলে বলছি, যে আমাদের কেউ হঠাৎ অসুস্থ, বলতে জ্বর হলো, আমরা কি করি, ন্যাচারালি ডক্টর বলে ডেঙ্গু হোক ম্যালেরিয়া হোক, জ্বর কমানোর জন্য প্যারাসিটামল দেবেন। এটা একদম লিখিত, সবাই জানে, এটা পেটেন্ট, এটা বলবেই, তারা বলবেই।
প্যারাসিটামল ইজ এ কম্পোজিশন, তুমি যে কোম্পানি নিতে পারো। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, যদি লিভার এর প্রবলেম থেকে জ্বর আসে, যদি জন্ডিস থেকে জ্বর আসে, সেই প্যারাসিটামল কিন্তু বিষ, দেওয়া হয় না। যার জন্য দেখবে যে কোনো প্যারাসিটামলের বাচ্চাদের সিরাপ বলো আর বলো, তাতে লেখা থাকে এফেক্টেড ফর লিভার। এটা জেনে রাখো, সব জ্বর মানেই প্যারাসিটামল চলবে তা নয়। লিভার বা জন্ডিস থেকে জ্বর হলে প্যারাসিটামল দিলে লিভার ফেলিওর হয়ে যাবে, সেখানে অন্য মেডিসিন বা অন্য ওষুধ দেওয়া হয়। তাহলে এবার তুমি বলছো সব রোগের এক ওষুধ তো হয় না বাবা। না স্যার, আপনি যেটা বললেন, আমি ছোট্ট করে একটা জিনিসটা আপনি হ্যাঁ বা নাতে আপনি রাখতে পারেন। আপনার মনে হয় না যে এখন এই যে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক আসার আগে যে আয়ুর্বেদিক ছিল, এত বড় একটা বেদ, সেটা বেশি ভালো ছিল? দেখো, মুনি ঋষিরা যা তৈরি করে গেছেন হুম। সেটাই কিন্তু ফরমালিন হচ্ছে। তোমাকে একটা কথা বলি, মশাবাহিত রোগ থেকে কি তৈরি হয়? কুইনাইন ওষুধ। হ্যাঁ কুইনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজও ম্যালেরিয়া হয়, হুম হুম। তো কুইনাইন ওষুধ তো কুইনাইন গাছ থেকে। এবং বেদব্যাস উপনিষদে হুম। অর্থশাস্ত্রে পুরো ডাক্তারির ফর্মুলা লিখে দিয়ে গেছেন। তোমাকে একটা ছোট্ট কথা বলি, জেনে রাখো। আমাদের ম্যাক্সিমাম লিভারের জন্য আমরা লিভার টনিক খাই। হুম যে পেট ভালো তার সব ভালো। হুম 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 হুম। লিভারের জন্য লিভার টনিক খাই। হুম। প্রত্যেক লিভার টনিকে দেখবে লেখা থাকে আয়ুর্বেদিক মেথড, গ্যারান্টি দিয়ে বলছি। এক নম্বর। দু নম্বর, আমাদের এখন একটা বড় সমস্যা হয়ে গেছে ফাস্টফুড খেতে খেতে কোষ্ঠকাঠিন্য। হ্যাঁ। তাকে ক্লিয়ার করার জন্য যে কোনো আয়ুর্বেদিক বলো, হোমিওপ্যাথি বলে, অ্যালোপ্যাথি বলে ত্রিফলা খেতে। ত্রিফলা কি? আমলকি, হর্তকি, বয়রা। আগেকার দিনে সাধুরা খেতেন, মুনি ঋষিরা খেতেন, তাই দীর্ঘদিন ধরে ভালো থাকতেন। ডক্টর বিসি রায় কুইনাইন বেল বলে একটি মেডিসিন আবিষ্কার করেছিলেন। সেটা কোথার থেকে? বেল। তাই আমাদের খনার বচনও বলা আছে, খালি পেটে বেল, ভরা পেটে তেল তাল। তাই খালি পেটে বেল খেলে তার পেটের যাবতীয় সমস্যা চলে যাবে। তাহলে সবই তো আয়ুর্বেদিক মেথড, সবই গাছরার ওষুধ। তার সাথে কনজিবিটি করে ওষুধটাকে লং লাস্টিং করার জন্য দেওয়া হয় কিছু কেমিক্যাল, যেমন বাসক পাতা এখন পাওয়া যায় না, কিন্তু ওকে বাসক সিরাপ, বায়োটকাপ সিরাপ পাওয়া যায়। বাসক পাতা খেলে কাশি সারতে বাধ্য। আমি ছোট ছোট জিনিসগুলো বলছি, ছোট ছোট জিনিসগুলো বলছি। আরো বড় বড় অর্থশাস্ত্রে টোটাল চিকিৎসা সম্পর্কে লেখা আছে। তাই একটা ছোট্ট তোমাদের কথা বলে দিই, যেটা দর্শকবৃন্দরা জানে না। এই যে আমাদের দুর্গাপূজার পর যে অমাবস্যাটা আসে, তার ত্রয়োদশের দিন সবাই ধানতেরাস পালন করে, তাই তো? সোনা কিনলো, কেউ রূপো কিনলো। কিন্তু তুমি জেনে রাখো, ওটা লক্ষ্মীর দিন নয়, ওটা আয়ুর্বেদিক শাস্ত্রের জনক ধন্যান্তরীর জন্মতিথি। সেটাকে মডিফাইড করে ধানতেরাস, যার জন্য শিবের আর এক নাম কিন্তু বৈদ্যনাথ। তিনি বৈদ্যদের নাথ, যার জন্য তিব্বতীয় লামারা এই স্বাস্থ্য সম্পর্কে এত জানে, যার জন্য ওটাকে নিষিদ্ধ দেশ বলা হয়। যার জন্য ওরা কিন্তু কোনো ডাক্তারের কাছে যায় না, সমস্ত বেদকে মেনে তারা চর্চা করে। তুমি দেখবে এবার আমি পাথরে যেটা বলছিলাম সেটা রাখেন। দেখো, প্রথম কথা হচ্ছে, পাথর কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? হ্যাঁ পারে তো। না। এবার আপনি যদি বলেন যে পাথর পড়ে নিল, সে কাজ করছে না, ঘরে বসে, তাহলে তো কোনো পাথরই কাজ না, করবে না। প্রশ্নের উত্তরটা তোমার মধ্যেই আছে। প্রথম কথা বলি, পাথর ইজ দ্য সায়েন্টিফিক্যালি সায়েন্স ফর কালার, যেটাকে কালার থেরাপি বলা হয়। খালি কালার? এবার বলি, আজকে তোমার মঙ্গল খারাপ, তুমি পলা পড়লে, তাহলে এই যে কোমরটুলিতে দুর্গা ঠাকুর নিয়ে এসেই তো পুজো করলে হয়ে যায়, দেখালেই তো হয়ে যায়, তাহলে সেটা সফিস হলো। মঙ্গল খারাপ বেদে পাথরকে বলা হচ্ছে চূড়ামণি, মানে মাথায় পড়তো।
অলংকার হিসেবে ব্যবহার করতে, এটা এখন গ্রহরত্ন হিসেবে ব্যবহার হচ্ছে। ওই পাথরটা পড়লাম, পড়ে কোনো কালী মন্দিরে বা শিব মন্দিরে গিয়ে নামগত্য দিয়ে শোধন করে পড়ে নিলাম, কাজ হবে না। প্রত্যেক জিনিসে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। প্রাণ প্রতিষ্ঠা না করলে সে পাথর কাজ করবে না। কারণ না হলে সে জড় পদার্থ। শুধু নামগত্য দিয়ে ছুলে হবে না। মঙ্গলের জন্য তুমি পলা পড়লে, সেখানে পারিজাত বগলমুখী বা বগলমুখীর হবন করে তোমার নামগত্য দিয়ে পাথরটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তারপর জপ তপ করতে হবে, তারপর ধারণ করলে সে কিন্তু তার কাজ শুরু করবে, করবেই। আমরা সেটা করি না। প্রথমত কেন করি না? আমরা অনেকে জানি না, দ্বিতীয় খরচা সাপেক্ষ বলে। কিন্তু জীবনে যে কোনো কিছুতে যদি সঠিক সময় তুমি যদি পাথর ধারণ করে হোমযজ্ঞ জপ তপ করে ধারণ করো, সে পাথর তোমার আগে কথা বলবে, তোমার আগে কথা বলবে। তোমাকে একটা ছোট্ট সায়েন্টিফিক ওয়ে বলে দিই, সেটা সমস্ত ভক্তবৃন্দরা জেনে রাখুন। আমরা অনেকে হাতে তামার বালা বা তামার আংটি পরি। দেখবেন আপনার যখন হেলথ ইস্যু, আপনার যখন অন্য কোনো ইস্যু কাজ করবে, খারাপ টাইম, তখন ওই জিনিসটা কালচে হয়ে যাবে, তামাটা পুরো কালচে হয়ে যাবে একদম। আবার যখন খুব ভালো গুড টাইমে আসবে, অটোমেটিক দেখবেন সোনার থেকে চকচক করবে। এটা মিলিয়ে নেবে। কে বলেছে পাথর কাজ করে না? করে, সঠিক ওয়েতে করতে হবে। তো যেমন তোমাকে যে কোনো রোগ হলে ওটি হয়, যদি অপারেশনের ব্যাপার থাকে, তারপর ওটির পর তো মেডিসিন খেতে হয়। ওটি করলেই তো হলো না, মেডিসিনটা খেতে হবে ঘাটা শোকানোর জন্যে, যন্ত্রটাকে রিলিফ করার জন্যে, জায়গাটাকে মলম লাগাতে হবে এ হয়ে যাওয়ার জন্যে, মানে যাতে জায়গাটা গ্যাপ না তৈরি হয় তার জন্যে। তাহলে তা আমি পাথর পড়লে কাজ করবে কি করে? যদি সঠিক দ্রব্যগুণ দিয়ে হোমযজ্ঞ জপ তপ করে যদি সেটাকে ব্যবহার করা হয়, তবেই কথা বলবে, নচেত নয়। তুমি যেমন 1 কোটি টাকা থাকলেও রাতারাতি তুমি 4 তলা বাড়ি তুলতে পারবে না। একটা সিস্টেম আছে। কলম ঢালাই হবে, কলমের পর ছাদ ঢালাই হবে, ছাদ ঢালাই হওয়ার পর ধরো 24 থেকে 48 ঘন্টা তো জমে যায়। তাহলে 28 দিন 21 দিন কেন বাঁশের ঠেকো দিয়ে রেখে দেয়? না, ওই ছাদ থেকে মজবুত করার জন্য। আর মজবুত না করলে কি হবে? ভিত না মজবুত করলে মাঝে মাঝে দেখো না ফ্ল্যাট, দামি দামি ফ্ল্যাট ভেঙে পড়ছে, কতজন মারা যাচ্ছে। কলকাতা তো ক্র্যাক পড়ে যায় তো, তাহলে 3-4 বছরের মধ্যে ক্র্যাক পড়ে যায়। এবার আমার দোষ কোথায়? জ্যোতিষী পাথর দিল, আমি ধারণ করলাম, পাথর কাজ করছে না, বললাম জ্যোতিষী খারাপ, ম্যাথমেটিক্স অঙ্ক খারাপ। জ্যোতিষটা পূর্বে অঙ্ক, জ্যোতিষটা কোনো রেমেডি নয়, অঙ্ক। তোমার যেটা আছে তোমার ঘটবেই। এবার ঘটনা দুটো হয়, একটা দুর্ঘটনা, একটা শুভ ঘটনা। শুভ ঘটনা যাতে তাড়াতাড়ি ঘটে তার জন্য পাওয়ার দেওয়া হয়, আবার দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য পাওয়ার দেওয়া হয়। সেই পাওয়ার হচ্ছে তন্ত্রের পূজাপাঠ, হোমযজ্ঞ। সঠিক ওয়েতে দিলে এমন জিনিস নেই কাজ করবে না, সবকিছুতে কাজ করে। সঠিক ওয়েটা জানতে হবে, এটাই হচ্ছে ঘটনা। বলো, তোমার আর কি প্রশ্ন আছে? আমার আর প্রশ্ন নেই, কিন্তু আজকের পডকাস্টটা খুব কম্প্যাক্ট হয়েছে। মানে মানে আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ অনেক রকম বিষয় কথা, মানে একটা কথা ছিল একভাবে আমরা ভেবেছিলাম, কিন্তু সেটা থেকে থ্যাংক ইউ স্যার। আর আপনার যদি কিছু কথা বাকি থেকে থাকে আপনি রাখতে পারেন। আমার একটাই কথা, আমার কাছে যদি কেউ আসেন বা আসবেন মনে করেন, মা না চাইলে তো কিছুই হয় না, ঈশ্বর না চাইলে একটু তোমার যে গাছের পাতাও নড়ে না। দয়া করে কারোর খারাপের জন্য আসবেন না, কারণ আমি কোনো খারাপ কাজ করি না। আপনাকে কোনো শত্রু কৌশিক খুব ডিস্টার্ব করছে, ছোট্ট করে বলি, আপনি বললেন সত্যকে মেরে দেবো না। জন্ম মৃত্যু বিয়ে বিধাতায় নিয়ে জেনে রাখো। এইবার সেই শত্রুকে বন্ধু হিসেবে তোমার পায়ে পড়ুক, তোমার কোয়ালিটি তোমার শত্রুতা তৈরি হচ্ছে, কোয়ালিটি গুড, ও যেতে পারছে না, তাহলে মেরে তোমার কি লাভ? তাকে এমন তন্ত্রক্রিয়া করো যাতে তোমার ক্ষতি তো দূরের কথা, কারোর ক্ষতি না করে, এবং
সে যাতে তোমার সাথে ভালো বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করে। আজকে কে কে পডকাস্ট, তার কোয়ালিটি আছে, সে উঠছে। আজকে যদি সৌমেন একটা পডকাস্ট তৈরি করে, উঠবে? কখনো নয়। আর যে যেটা জানে তাকে সেই যোগ্যতাটা দিতে হয়। যোগ্য ব্যক্তি যোগ্য আসনকে সম্মান দাও, অযোগ্য ব্যক্তি যোগ্য আসনে পেলে সেটা ক্ষতি করবেই ভাই। থ্যাংক ইউ স্যার আমাদের সাথে এতটা বক্তব্য শেয়ার করার জন্য, এবং আপনাদেরকে বলুন বাদিকে নিচে নাম্বার দেওয়া আছে। আর আমাদের মানে কি বলবো, আপনাদের একটু যোগাযোগ করুন। আর খারাপ কাজের জন্য স্যার কিন্তু বলে দিয়েছে যে যোগাযোগ করবেন না। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আচার্য শ্রী সোমেন, এবং ক্যামেরা পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার।